অল্প একটু চেষ্টার অভাবে অনেক মহৎ কাজ হয় না, এমন একটি প্রবাদ প্রবচন নিশ্চয়ই আপনারা শুনেছেন, আমিও পড়েছি। সবকিছু ঠিকঠাক মতো চলছে, যদি আর একটু ধৈর্য ধরা যেত তাহলে হয়তো উতরে যাওয়া যেত অনেক কিছু। এমন পরিস্থিতি আপনাদের জীবনে নিশ্চয়ই এসেছে সুপ্রিয় দর্শক। এমন পরিস্থিতি এখন আমাদের জাতীয় জীবনে উপস্থিত আছে। টিকা চলে আসার কথা জোরে সোরে শোনা যাচ্ছে, টিকা তৈরি হয়ে গেছে প্রায়, এ নিয়ে নানা রকম খবর আমাদের কাছে আছে। কিন্তু এই অল্প কিছুদিন সময় কিংবা অল্প কয়েকটি মাস সামনের সময় যে সতর্ক থাকার কথা, আমরা কি সে সতর্ক থাকছি? এই সতর্ক থাকার সময়টি মাস্ক পরে কাটিয়ে দেওয়ার যে কথা বলছেন বিশেষজ্ঞরা, তাকে আমরা মানছি? নিশ্চয়ই নয়। কিন্তু এখন আপাতত ভ্যাকসিন যতদিন, টিকা যতদিন পর্যন্ত আমাদের হাতে না আসছে, ততদিন পর্যন্ত এই মাস্ককেই নিজেদের টিকা মনে করে চললে হয়তো আমরা বড় ধরনের দুর্যোগ থেকে নিজেদের বাঁচাতে পারব। আজ আমাদের সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের বিষয় এটি, যতদিন না ভ্যাকসিন আসছে ততদিন আমরা কি করব এবং ভ্যাকসিন কতদিন নাগাদ, কখন নাগাদ আমাদের হাতে আসবে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি আজ চারজনই বিশেষজ্ঞ। আমার সঙ্গে রয়েছেন আইইডিসিআর এর উপদেষ্টা জনাব ডাক্তার মোশতাক হোসেন, আমার সঙ্গে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, আমার সঙ্গে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিসিন বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ, এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর সৈয়দ মোদাসের আলী। আপনাদের চারজনকে আমি স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যে খবর আপনার কাছে আছে তাতে করে কার্যকর একটি টিকা মানুষের হাতের নাগালে আসতে বা বাংলাদেশে আসতে কতদিন লাগবে বলে আপনি মনে করেন? আমরা যে ভাবছি যে এই টিকা এসে যাবে এই সামনে বছরের প্রথমের দিকে বা মাঝের দিকে, এরকম অনেক কিছু শুনছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা এই যে টিকাটা করছি, বুঝছো, টিকাটা আমরা যেটা করছি সেটা কিন্তু ফার্স্ট জেনারেশন টিকা। এই কথাটা মনে রাখতে হবে, কারণ এর আগে করোনা ভাইরাসের টিকা ছিল না। আমরা ইপিআই যেসব টিকা ব্যবহার করছি, এটা কিন্তু কোনো টিকা 10 বছর, 20 বছর, 15 বছর বয়স হয়ে গেছে, এবং টিকা প্রথম যখন থার্ড ফেজ ট্রায়ালের পরেই মানুষকে দেওয়া হয়, সেইটাকেও বলা হয় ফোর্থ ফেজ, এবং তারপরে টিকাটাকে উত্তরোত্তর উন্নত করা হয়, সবসময় দেখে অবস্থা বুঝে ব্যবস্থা করা হয়। এইটা আমাদের এই যে টিকাগুলা, কয়েকটা টিকা এখন প্রায় রেডি হয়ে গেছে, কাড়াকাড়ি পড়ে গেছে অবভিয়াসলি, কারণ সারা পৃথিবীতে এখন অত্যন্ত একটা দুর্যোগের সময়, সেই জন্যই। অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, আপনি বলছেন যে প্রথম প্রজন্মের টিকা এখন যেগুলো তৈরি হচ্ছে, এই যে প্রথম প্রজন্ম, এই শব্দগুলোর ভিতরে কি কোনো সম্ভাবনা, কোনো ঝুঁকি লুকিয়ে আছে বলে আপনি মনে করেন? না, সম্ভাবনা তো আছে। ঝুঁকি যত কম হয় সেজন্য আমরা থার্ড ফেজ ট্রায়ালটা দিয়ে দিচ্ছি। থার্ড ফেজ ট্রায়ালে যদি কোনো রকম ঝুঁকি, আপনি অক্সফোর্ড ভ্যাকসিনের দেখলেন না, একটা পেশেন্টের, একটা ভলান্টিয়ার একটু অসুবিধা হলো, সেজন্য কয়েকদিন কিন্তু সেটা বন্ধ ছিল, ট্রায়াল বন্ধ ছিল। তারপর দেখা হলো যে ওটা ভ্যাকসিনের জন্য হয় নাই, ওটা অন্য ইনসিডেন্টাল একটা ঘটনা। এভাবে খুব অত্যন্ত কেয়ারফুলি এটা অগ্রসর হচ্ছে। তারপরে ওরা বলবে যে হ্যাঁ, এখন আমাদের টিকাটা আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা যেসব টিকা ব্যবহার করি, আমাদের ইপিআইতে মেলা টিকা আছে, সেগুলো ব্যবহার করে আমরা কিন্তু প্রথম যখন ব্যবহার করেছিলাম সেই অবস্থায় নাই, সেগুলো অনেক উন্নত হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে ইত্যাদি। এখন আমাদের মনে হচ্ছে যে এই যে অ্যাস্ট্রাজেনিকা, যেটা আর কি অক্সফোর্ড ভ্যাকসিনটা, সেটাতে আবার একটা কি জানি অসুবিধা হয়েছে, ওরা আর একটু সময় নিবে আর কি। আমরা ধরে নিচ্ছি যে
কে যেন বললো যে ডিসেম্বর মাসেই টিকা পাওয়া যাবে। আমার মনে হয় না ডিসেম্বর মাসে কোনো টিকা পাওয়া যাবে। আমরা যদি নিয়ে আসে, যখন আমরা নিয়ে আসতে পারবো না, কারণ টিকা আলার দিবে না আমাদেরকে। এরকম রাশিয়াতে হয়েছে, তাদের নিজের টিকা তারা দিয়ে দিয়েছে, তাদের কারণ পারমিশন লাগে না। আমাদের কিছু টিকার যারা প্রবক্তা, যারা টিকা তৈরি করেছে, তারা আমাদের প্রিপারেশনের আগে ফাইনাল স্যাটিসফাইড রেজাল্ট হওয়ার আগে আমাদের টিকা ওরা দেবেই না। সেই দিক দিয়ে আমার মনে হয় যে এই বছরে আমরা টিকা পাবো বলে আমার 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 মনে হয় না। টিকা পেতে গেতে সামনে বছরে। এই বছর তো আর খুব বেশি সময় নেই, এই বছর আর 1 মাস 4-5 দিন সময় আছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে টিকা চালু করে দিতে চান। ডোনাল্ড ট্রাম্প হলো একটা ক্ষমতাশালী লোক, যদিও তার ক্ষমতা দেখা যায় উনি অনেকবার মানে বেইজ্জত হয়েছেন। সায়েন্স ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে না, সায়েন্সের মতনই চলবে, এবং করোনার মতনই চলবে। ডোনাল্ড ট্রাম্প যতই শক্তিশালী হোক, তার কথাতে করোনাও চলবে না, ভ্যাকসিনও চলবে না। এটা হলো স্পষ্ট কথা। ডোনাল্ড ট্রাম্পের কথা নিয়ে আমরা এখানে আলোচনা না করাই ভালো। আমরা বাংলাদেশের মতনই আলোচনা করি, কত বড় বড়। আমার মনে হয় যে সামনে বছরের মাঝামাঝিতে আমরা টিকা পাবো, মোটামুটি প্রিপেয়ার টিকা। জি, আমি আপনার কাছে আবারও আসছি। জনাব অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ, যদি আগামী বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের সবার কাছে টিকা সহজলভ্য করার আশা করা হয়, তাহলে এই সময়গুলোতে মানুষজন কি করবেন, কিভাবে নিজেদেরকে তারা রক্ষা করবেন এই ভাইরাস থেকে? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে আপনার কথা দিয়েই শুরু করছি। আপনি যেমন বললেন, যদি একটু সতর্ক থাকা যাইতো, একটু অসতর্ক না হতাম, তাহলে যে হারে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে, হয়তো এটা থেকে আমরা মুক্তি পেতাম। তো গত কয়েকদিনের অবস্থা কিন্তু আমাদেরকে অনেকটা উদ্বিগ্ন করে তুলছে। তো সংক্রমণের সংখ্যা বাড়ছে, মৃত্যুর মিছিল কিন্তু ওঠানামা করছে। আজকে যদিও একটু কম, গতকালও 32 জন ছিল, তারা কিন্তু ছিল 39। ইতিমধ্যে 104 জন ডাক্তারও কিন্তু মারা গেছে, আপনি জানেন। তো যাই হোক, অনেক যারা মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, আমি শুরুতে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এমনকি আপনি জানেন গত কয়েকদিনে বিখ্যাত ফুটবল প্লেয়ার যে ম্যারাডোনা, উনি চলে গেলেন। এবং আজকে কিন্তু ডক্টর মিলন, শামসুল আলম খান মিলন, তার মিলন হত্যা দিবস। আমি তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এমনকি অনেকে সংক্রমণের হার কিন্তু বেড়ে গেছে, অনেকে কিন্তু এখন আইসিইউতে ভর্তি, ভেন্টিলেটর আছে, ভুগতেছে। আমি তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করি। তো যে কথা বলছিলেন, জি, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। একটু ডিসকানেক্টেড। যাই হোক, কি আপনাদের শুনতে পাচ্ছেন? আমরা তো আসলে মানে গত কয়েক মাস যাবত তো টিকার পিছনে দৌড়াচ্ছি, বা আমরা বুকে আশা নিয়ে আশার মানে নিয়ে বসে আছি, বা আশার আলো দেখছি, এটাও সত্য। তো অলরেডি তো গভর্নমেন্টের সঙ্গে চুক্তি হয়ে গেছে, অক্সফোর্ডের সঙ্গে ভ্যাকসিনকো এবং ওই ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউটের মধ্যে চুক্তি হয়েছে। প্রথমে বাংলাদেশ 3 কোটি ডোজ পাবে। 3 কোটি ডোজ মানে 1.5 কোটি লোক কিন্তু টিকা পাবে আসলে। এছাড়া আপনি জানেন যে কোভ্যাক্সের সঙ্গে তারাও বোধহয় 6 কোটি কত 80 লক্ষ বা 40 লক্ষ টিকা আমাদেরকে দিবে। আমরা আশা করি পেয়ে যাব। মানে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে যদি এই বছরের মধ্যে নাও পাই, হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা কিন্তু টিকা পেয়ে যাব, আশা করছি। আমি মনে করি যে আগামী মাঝামাঝি পর্যন্ত ওয়েট করতে হবে না। তবে এই কথা সত্য, যে কথা আমি বারবার আগেও বলছি, টিকা পাই না পাই, ইভেন টিকা দিলেও আমরা কিন্তু অনেক কিছু আমাদের মধ্যে কিন্তু ধোঁয়াশাচ্ছন্ন অবস্থায়, আমরা কিন্তু অনেক কিছু জানি না। টিকা 2টা ডোজ দিবে, কতদিন আসলে প্রোটেকশন দিবে, এটা কি 6 মাস না বছর, বা কতদিন পর পর দিতে হবে, এগুলো কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, জনগণকে কিন্তু খেয়াল রাখতে হবে, টিকা আসুক না আসুক, আমরা টিকা পেলেও আমাদেরকে কয়েকটা জিনিস কিন্তু মেনে চলতেই হবে। আপনার কথার সুর ধরে আমি বলছি, আমি একটা কথা বারবার বলে, আমাদের 3টা জিনিস করে রাখতে হবে, রেগুলার করতে হবে। মাস্ক আমাদের পরতে হবে, ঘরের বাইরে হলে আমরা মাস্ক পরবো। 80 থেকে 90% কিন্তু এই মাস্কের দ্বারা প্রোটেকশন দেওয়া সম্ভব। দ্বিতীয়ত, হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার, এই চর্চাটা আমরা চালু রাখবো। তৃতীয়ত, আমরা শারীরিক দূরত্বটাকে মেইনটেইন করে চলবো। 3টে কাজ যদি আমরা করতে থাকি, এটা টিকার অল্টারনেটিভ হিসেবে কিন্তু আমরা এগুলো চালিয়ে যেতে থাকবো। যদি এগুলো চালিয়ে যেতে থাকি, তাহলে কিন্তু টিকা আসুক বা না আসুক, বা কবে আসুক, যখনই আসুক,
আমরা কিন্তু এই তিনটে কাজ করে গেলে এই সংক্রমণের ঝুঁকিও কমবে, আর সংক্রমণের ঝুঁকি করলে কিন্তু আমাদের মৃত্যুর ঝুঁকি কিন্তু কমবে। খেয়াল রাখতে হবে। শুধু তাই না, ভবিষ্যতে যখন আমরা টিকা পেয়ে যাব, টিকা পেলেও টিকা দিলেও আমরা কিন্তু শিওর না কতদিন প্রোটেকশন দেবে, তখনও কিন্তু আমাদেরকে স্বাস্থ্যবিধির মানার ব্যাপারে যেন আমরা কোনো শৈথিল্য না করি। কারণ রাস্তায় যদি বাইরে হয় তাহলে দেখবেন জনগণের মধ্যে একটা গা ছাড়া ভাব, শৈথিল্য ভাব, ড্যান্স কেয়ার ভাব। মাস্কটা মনে হয় 10-20% লোকে তো পরেই না। ইভেন ঢাকা শহরে 20% লোক হয়তো পরে না। ঢাকার বাইরে গ্রামে গেলে অবস্থা তো আরো খারাপ। অনেক কেউই মাস্ক পরে না, মাস্ক জানেও না, বুঝেও না, বোঝার চেষ্টাও করে না। অনেকে বলে আবার করোনা কি, এসব নাই, এসব কথা কিন্তু এখনো বলে এই সময়েও। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে জনগণের যে ঢিলা ঢালা ভাব, শিথিলতা ভাব বা গাছাড়া ভাব, এটা কিন্তু আমাদেরকে ভয়ানক দুর্যোগের দিকে নিয়ে যাচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে, আর সংক্রমণ বাড়লে তো মৃত্যুর ঝুঁকিও বাড়বে। কাজে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যবিধি আমাদেরকে মেনে চলতেই হবে, আমাদেরকে সচেতন হতেই হবে। টিকা যখন আসুক, পাই না পাই, এগুলোর ব্যাপারে যেন আমরা কোনো উদাসীনতা ভাব না দেখাই, এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর মোশতাক হোসেন, একজন বলছেন ফেব্রুয়ারির দিকে হয়তো টিকা চলে আসতে পারে বাংলাদেশের মানুষের হাতে নাগালে, আর একজন বিশেষজ্ঞ বলছেন যে সেটি আগামী বছরের মাঝামাঝি হয়ে যেতে পারে। আপনার কাছে কি খবর? ধন্যবাদ। আসলে এই বিষয়ে স্পেকুলেশন করাটার দিকে আমাদের নজর দেওয়া দরকার নাই। একটা বিষয়ে বৈজ্ঞানিকভাবে এটা ঠিক যে আজকে যারা বলছে এখনই টিকা হয়ে যাচ্ছে, দেখুন কারা বলছে, যারা টিকা কোম্পানির মালিক তারা বলছে। কিন্তু এখানে যারা বৈজ্ঞানিক তারা কিন্তু তাদের পাবলিকেশন, জার্নালে পাবলিকেশন করার আগে কিন্তু তারা কোনো ব্যাখ্যা দিচ্ছেন না। কাজে টিকা কোম্পানির মালিক যারা যারা শেয়ার বাজার পরিচালনা করেন তাদের কথাই আমাদের বিভ্রান্ত হওয়া দরকার নেই। যদিও পশ্চিমা গণমাধ্যম ঢালাও ভাবে এইগুলো বলছেন, সে থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। বৈজ্ঞানিক ভাবে যে টিকা যে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল, সেটা অন্তত পক্ষে 2 বছর করার একটা নিয়ম এখনো আছে। কিন্তু এমার্জেন্সির কারণে অন্তত পক্ষে 6 মাস যাদের মধ্যে টিকা দেওয়া হচ্ছে তাদের মধ্যে কোনো খারাপ প্রতিক্রিয়া হয় কিনা সেটি দেখার আগে এটা অনুমোদন দেওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা চাপ দিচ্ছেন তাদের দেশের সরকারের কাছে যে তারা কিন্তু পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চাচ্ছেন। অর্থাৎ যাকে টিকাটা দেওয়া হবে তার কাছ থেকে একটা সম্মতিপত্র আদায় করা হবে যে কোনো কিছু হয়ে গেলে আমি দায়ী থাকবো, যিনি টিকা দিচ্ছেন তিনি দায়ী থাকবেন না। এটা হচ্ছে তাদের পক্ষ থেকে একটা পারসুয়েশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তখনই অনুমোদন দেবে যখন এটার ক্লিনিক্যাল ট্রায়াল 6 মাস পরে সেই ডেটাগুলো নিয়ে তারা একটা পাবলিকেশন করবে। সেই পাবলিকেশন করার পরে যারা সবচেয়ে আগে টিকা ট্রায়াল শুরু করেছেন, যে চীনের সিনোভ্যাক কোম্পানি, দেখুন এগুলো গণমাধ্যমে আসে না চীনের বিষয়টা, এই যে 11টা কোম্পানি তারা টিকাদান কোম্পানি তারা তৃতীয় পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়ালে আছে, তার মধ্যে 4টি হচ্ছে চীনের। এবং WHO এর যে 12ই নভেম্বরের হালনাগাদ করা যে ল্যান্ডস্কেপ, সেখানে প্রথম দিকে 3টা কোম্পানি হচ্ছে চীনের কোম্পানি, তারপরে 4 নম্বর হচ্ছে ভারতের বায়োটেক। এটা একেবারেই শুনছেন আমাদের প্রতিবেশী দেশ ভারতের একটা কোম্পানি, তারা তৃতীয় পর্যায়ের ট্রায়াল, চতুর্থটা সিরিয়াল, তারপরে হচ্ছে অক্সফোর্ডের। আমি অক্সফোর্ডকে ধন্যবাদ জানাই যে তারা কিন্তু প্রকাশ করছেন তাদের কি কি ভুল হয়েছে। এটা কিন্তু আমি মনে করি তাদের উপর মানুষের আস্থাটা আরো বাড়ছে। আর অক্সফোর্ডের বিষয়ে এবং ভারতের বায়োটেকের বিষয়ে আমার কথা হচ্ছে যে ভারতে এগুলো ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষের নৃতাত্ত্বিক নৈকট্য আছে, কাজে এটা একটা আমাদের জন্য অ্যাডভান্টেজ। তবে আমি রেজিস্ট্রান স্যারের সাথে একমত, আমারও মনে হয় যে আগামী বছরের মাঝামাঝি নাগাদ, কারণ টিকা সফল হলেই হবে না, কারণ এটাকে বাণিজ্যিক ভাবে উৎপাদন করতে গেলে কিন্তু আরো অনেক সমস্যা হবে, দ্রুত উৎপাদন করা যায় কিনা। আমেরিকার মডার্না এবং ফাইজারের যে টিকা হচ্ছে এটা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি, যেটি সংরক্ষণ করার জন্য অনেক বেশি শীতল তাপমাত্রা লাগবে। ওটা কিন্তু যদি সফল হয় তাহলে ওটা কিন্তু ফ্যাক্টরিতে অনেক দ্রুত মিলিয়ন মিলিয়ন ডোজ উৎপাদন করা যাবে। কিন্তু এই যে চীনের ভ্যাকসিন বা অক্সফোর্ডের ভ্যাকসিন, এটা হচ্ছে যে ভাইরাস আছে সেই ভাইরাসটাকে কিল করে সেটার যে চীনের যে ভ্যাকসিন গুলো আছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। আর অক্সফোর্ডের ভ্যাকসিনটা হচ্ছে যে অন্য একটা ভাইরাস যেটা আমাদের শরীরের জন্য অতটা বিপজ্জনক না, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে করোনা ভাইরাসের একটা অংশ ঢুকিয়ে দিয়ে সেটা আমাদের শরীরে প্রয়োগ করা হবে। এইগুলো কিন্তু প্রাকৃতিক ভাবে তৈরি করতে হবে, অর্থাৎ ডিমের ভিতরে, স্যার আমার কাছ থেকে অনেক ভালো জানেন যে ডিমের ভিতরে একটা উপাদান দিয়ে সেখান থেকে টিকাটা উৎপাদন হবে। মিলিয়ন মিলিয়ন ডোজ রাতারাতি উৎপাদন করা যাবে না, এই ডিম মিলিয়ন মিলিয়ন ডোজ সারা পৃথিবী মিলে জোগাড় করতে হবে। তো সেইসব নানা যোগ বিয়োগ বিষয় আছে,
এবং এইভাবে যখন সহজলভ্য ভাবে একটা কারখানায় মিলিয়ন মিলিয়ন ডোজ যারা উৎপাদন করতে পারবে, তারা যদি তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পিছন দিকেও থাকে, যেমন মডার্না যদি পিছিয়েও থাকে, তাদের ট্রায়াল যদি 2 মাস পর হয়, মানে চীনের বা সাইনোভ্যাকের বা সাইনোফার্মার থেকে, কিন্তু তারা যখন সফল হবে তারা কিন্তু এক মুহূর্তে মিলিয়ন মিলিয়ন ডোজ তৈরি করতে পারবে। কিন্তু চীনের যে টিকাটা সেটা প্রাকৃতিক ভাবে ডিমের ভিতরে রেখে করতে হবে। কাজে এই সমস্ত নানা বিষয় আছে এবং বাংলাদেশ সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন যে যেই টিকাটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্লিয়ারেন্স দেবে সেই টিকাটাই কিন্তু আমরা ব্যবহার করব। কোভ্যাক্সের সাথে বাংলাদেশের যে এটা সেটা হচ্ছে সবচেয়ে অগ্রাধিকার 1 নাম্বার। যারা এই টিকা সফল হবে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের কাছ থেকে কিনে নেবে, তারা সমবন্টন করবে সারা পৃথিবীর জনসংখ্যা অনুপাতে, সেভাবে আমরা পাবো। আর এর বাইরে যে চুক্তিটা করা হয়েছে সেটা হচ্ছে কোভ্যাক্সের বাইরে, যেটা তৃতীয় পক্ষে যে চুক্তি করা হয়েছে অক্সফোর্ডের টিকার সাথে ভারতের মাধ্যমে, সেটা যদি সফল হয় এর বাইরে আমরা টাকা দিয়ে কিনে নেব এবং সেটা কিভাবে বিতরণ হবে সেটা এখনো আমরা ঠিক করিনি। কিন্তু কোভ্যাক্সের মাধ্যমে যে টিকাটা পাবো সেটা যদি শতকরা 3 ভাগ প্রথমে বিতরণ করবার জন্য আমরা পাই, সেটা পরিকল্পনা কিন্তু করা হচ্ছে। একটা খসড়া পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে জমা দেওয়া হয়েছে, স্বাস্থ্য দপ্তর কাজ করছে এবং নাইটাক যারা বা আমাদের দেশের যারা অ্যাডভাইজারি কমিটি তারাও কাজ করছেন। এটাকে আলাপ আলোচনা করে চূড়ান্ত করা হবে। কাজে সেই পরিকল্পনাগুলো আছে। আমরা একসঙ্গে সব টিকা পাবো না, কাজে ভাগ ভাগ করে পাবো, সেটা কিভাবে বিতরণ। জি, অনেক ধন্যবাদ জনাব ডক্টর মোশতাক হোসেন। জনাব অধ্যাপক ডক্টর সৈয়দ মুদাসসির আলী, তাহলে টিকা আসবে বিজ্ঞানের নিয়মে, রাজনীতির সূত্র ধরে নয়, তাই কি? আপনি ঠিকই বলেছেন। আপনার এই প্রোগ্রামেই আমার মনে হয় একদিন এই কথাটা আমি উচ্চারণ করেছিলাম, যখন সাইনোভ্যাক পারমিশন দেই তখন আমাকে যখন বলা হয় তখন আমার এই উত্তর ছিল। এবং সম্ভবত আপনি আমাকে প্রশ্ন করেছিলেন কমের সম্ভাবনা, আমি বলেছিলাম আগামী বছর জুন মাসে। তখন আপনি বললেন তাহলে কি আমরা হতাশ হব? তখন আমি ল্যাঙ্গুয়েজ ঘুরিয়ে বললাম যেটা সম্ভবত, কারণ আসলে তো কেউ এক্স্যাক্টলি জানে না যে কখন আসবে। তা আমি বিএমআরসির সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই, এই মুহূর্তে যেটা আমার অগ্রজ নজরুল ইসলাম সাহেব এবং আমার সন্তানতুল্য মুস্তাক বলেছে তার সাথে সুর মিলে আমি বলবো, এই মুহূর্তে বিশ্বে কিন্তু কোনো কোভিড ভ্যাকসিন নাই। এবং কবে আসবে এটা হচ্ছে পশ্চিমা মিডিয়া, সবচেয়ে খারাপ মিডিয়া পৃথিবীতে। তারা মোটিভেটেড ওয়েতে নিউজ করে, তারা সরকার ফেল করিয়ে দেয়। মুস্তাক খুব দামি কথা বলছে, তাদের শেয়ারের দাম তোলার জন্য বলছে। কারণ যত সময় পর্যন্ত একটি সায়েন্টিফিক জার্নালে, পেয়ার রিভিউড জার্নালে না আসে, তা মালিক ডিক্লেয়ার করলো 95 ভাগ। আরে মালিক তো ডিক্লেয়ার করে না, ডিক্লেয়ার করে তো সায়েন্টিফিক ওয়েতে। ইভেন আমাদের মতো গরিব দেশও তো আমরা সায়েন্টিফিক্যালি করি। সুতরাং ওদের এইসব কথাবার্তার কোনো আধা পয়সা দাম নাই। বাস্তবতা হচ্ছে এ পর্যন্ত যেটা মুস্তাকও বলছে, সবাই বলছে যে ভ্যাকসিন পয়েন্ট একটাই বলি, একমাত্র অক্সফোর্ড খুব সততার সাথে কাজ করে চলছে। এবং আমার ধারণা এত কিছুর পরেও সায়েন্টিফিক বেজে সম্ভবত অক্সফোর্ডই সবচেয়ে এগিয়ে থাকবে। আমি এখন বাস্তব ভিত্তিক কথায় আসি, যেটা আমার মনে হয় যে আমার ছোট ভাই আব্দুল্লাহ বলতে বলতে তার গলা ফাটিয়ে ফেলছে। আজকেও আমি অনেকগুলো চ্যানেলে দেখলাম ও মোবাইল ফোন থেকে বলছে। এইটা হলো বাস্তবতা, যেটা আমরা করতে পারি। ও 3টি জিনিস বলছে, আমি একটা জিনিস বলি যে এই ডিস্টেন্স মেইনটেইন করা আমাদের 18 কোটি দেশ এবং লোকের ভিতরে বাস্তব ক্ষেত্রে একটু অসুবিধা হয়। এমনকি অনেক অফিসেও দেখছি এটা মেইনটেইন ঠিক মতো করতে পারে না, তবুও চেষ্টা করতে হবে। কিন্তু মাস্ক পরা এবং হাত ধোয়া এটা তো খুবই সহজ। এই দুটোর দ্বারাই তো আমরা ভ্যাকসিনে পর্যন্ত সাকসেস হলে যতটা হবে, এই দুটো দিয়ে আমরা ততটা করতে পারি। মাস্কটা কিভাবে পড়তে হবে সেটা অনেকবার আলাপ হচ্ছে। আমাদের আপনারা চেষ্টা করতেছেন, আমরা চেষ্টা করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন। কিন্তু আসলে যে কোনো জিনিস যখন মানুষের হ্যাবিটের সাথে যুক্ত, যেটা আমার বড় ভাই নজরুল ভাই জানবেন, মুস্তাকরাও জানবে, আর আব্দুল্লাহ তো রেগুলারই ডিল করে, যেটা ইন্ডিভিজুয়ালের উপরে নির্ভর করে। ডায়াবেটিস আপনি
ওষুধ খেলে বা ইনজেকশন নিলে ভালো থাকবেন, এটা ঠিক আছে, একদিন না নিলাম, এরকম অনেক দিন অভ্যাস করতে হয়। ব্লাড প্রেশার ওষুধ রেগুলার খেতে হবে। যেখানেই মানুষের উপরে নির্ভর করে যে আমরা এটাকে করব, সেখানেই কিন্তু আমাদের প্রবলেম হয়। অর্থাৎ যেটা ইন্ডিভিজুয়ালের উপরে নির্ভর করে সেই জিনিসটা গণসচেতন তৈরি করা খুবই কঠিন, এবং কঠিনের চেয়েও কঠিনতম। যখন দেখা যায় যে মোবাইল কোর্ট আসছে, তখন তাড়াতাড়ি পকেট থেকে বের করে একটা মাস্ক পরার চেষ্টা করে। কিন্তু আমাদের পরিষ্কার মেসেজ দিতে হবে যে এখন সময় এসেছে স্পষ্ট বলার যে ভ্যাকসিন আমরা ইমিডিয়েটলি পৃথিবী পাবে বা আমরা পাবো, এটা সঠিক তথ্য নয়। সঠিক তথ্য হচ্ছে 4 থেকে 6 মাস সময় কমপক্ষে লাগবে যে ভ্যাকসিন কাজে লাগবে সেই ভ্যাকসিন পেতে। তো এই সময় যদি লাগে তাহলে আমাদের এই পর্যন্ত তো বেঁচে থাকতে হবে। এই বাঁচার উপায় হচ্ছে 3টা, সেটা আব্দুল্লাহ বারবার বলতেছে। ইমিডিয়েটলি যেটা, সেটা হচ্ছে আমরা মাস্ক পরতে পারি বাড়িতে বাইরে গেলেই, এবং হাত ধুতে পারি। আর একটা জিনিস অনেকে বোধহয় মেনটেন করেন না, আমার মনে হয় রুটিনলি করা উচিত, বাইরের থেকে আসলেই একবার গোসল করে নাও। একদম রুটিন, যে যখন আমরা বাইরের থেকে আসি তখনই যদি অ্যাটলিস্ট সাবান দিয়ে গোসল করে নেই, তাহলে, কারণ কোন কন্ট্যাক্টে গিয়েছে, টেলিফোনটা ঠিক মতো করি কিনা, সোজা কথা কম জিনিস নিয়ে বেরোতে হবে। একটা টেলিফোন হলে ঘড়ি নেওয়ার দরকার নাই, কারণ মেটালে অনেক দিন বেশি থাকে। এগুলো স্টাবলিশড হয়েছে। তা আমাদের, আমি যেটা যোগ করব সেটা হচ্ছে আমাদের বাইরে যাদের বেরোতেই হয়, যে কোনো কাজেই হোক না কেন, সবচেয়ে মিনিমাম জিনিসপত্র যেন আমাদের সাথে যায়, যেটা একবারে প্রয়োজন না হলে চলে না সেটা। এবং মাস্ক পরার জন্য আরো জোর দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী রোজই বলতেছেন, আমরা সকলে বলতেছি, আমার মনে হয় মিডিয়াতেও বলতেছে, মাস্ক আপনার জীবন বাঁচাতে পারে, হাত ধোয়া আপনার জীবন বাঁচাতে পারে। এই সব স্লোগান এখন দেওয়ার সময় এসেছে। ভ্যাকসিন আশা জাগা নিয়ে ছিল, এটা ঠিক আছে, কিন্তু বেশি আশা জাগায় ফেলছে, সেটা আমার মনে হয় আরো ক্ষতি হয়েছে। সুতরাং আমরা সঠিক পথে এখন আসতে হবে। জি, অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এ বিষয়ে আরো বিষয় আমরা জানবো আমাদের বিশেষজ্ঞদের কাছে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহ, তাহলে বেশ অনেকখানি সময় হাতে আছে একটি কার্যকরী ভ্যাকসিন হাতের নাগালে চলে আসার আগে। না, যেটা, ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলেন যে এখন তো আলোচনা আমরা করছি যে কবে পাবো, কবে নাগাদ, কোনটা ভালো, এগুলো তো। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করেন, বিভিন্ন সময় বলছি এই কথাটা। প্রথম কথা হচ্ছে ভ্যাকসিন তো তাড়াহুড়োর কোনো ব্যাপার না, এটা খুব আস্তে আস্তে ভালো করে দেখে শুনে নিতে হবে। যে কোনো ভ্যাকসিন নেওয়ার আগে কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। প্রথম কথা হলো ভ্যাকসিন এটা কার্যকরী কিনা, ইফেক্টিভ কতটুকু, একটা শিওর হতে হবে আমাদের। 1 নম্বর কার্যকরী হতে হবে, পার্শ্ব প্রতিক্রিয়াহীন, সাইড ইফেক্ট যেন কম হয়, এবং জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু যেন এটা হয়। এই 3টে জিনিস কিন্তু করে রাখতেই হবে। কারণ নিলাম তারা করে কার্যকরী, তাহলে তো হলো না। পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে যে কোনো ভ্যাকসিন, তো যেগুলো অ্যাকসেপ্টেবল, ইজিলি করা, মানে ট্রিটমেন্ট করা যায়, এগুলো কোনো ব্যাপার না। তো এই 3টে জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা কথা হলো, যেটা বিভিন্ন দেশে কিন্তু 4টে-5টা তো মোটামুটি ফাইনাল স্টেজে আছে। আমাদের কিন্তু ভ্যাকসিনের নেওয়ার আগে কয়েকটা জিনিস দেখতে হবে, যেমন সংরক্ষণটা কিন্তু খুব জরুরি। সংরক্ষণ, এখানে ধরেন এই পরিবহনের প্রশ্ন কিন্তু আছে। সংরক্ষণ থেকে আমি যেটা বলছি, যেমন অনেকগুলি হয়তো ভালো মন্দ সবই আছে, যেমন মডার্না বলছে ফাইজার 95%, কিন্তু এটা সংরক্ষণ করা তো খুব বিশাল ডিফিকাল্ট প্রবলেম। কিন্তু এই মডার্নার ভ্যাকসিন করতে -70 ডিগ্রি টেম্পারেচার লাগবে, যেটা আমাদের দেশে কিন্তু নাই অবকাঠ। ফাইজারটা কিন্তু তাই হয়ে গেছে। আর যেগুলো অন্য, যেটা যেমন অক্সফোর্ডের কিন্তু 2 to 8 ডিগ্রি টেম্পারেচার কমের মধ্যে এটা সংরক্ষণ সম্ভব। চায়নাটাও তাই। সুতরাং এটা কিন্তু, রাশিয়ানটাও কিন্তু তাই। এটুকু। আবার জনসন একটা করছে, তাদের বলে একটা ডোজ লাগবে, সেটাও সংরক্ষণ ইজি। সুতরাং আমাদের সংরক্ষণটা কিভাবে, এটাও কিন্তু, এটা কিন্তু ফ্রেমওয়ার্ক গুলো করে নিতে হবে, এটা ইম্পর্টেন্ট। এবং পরিবহন, যেমন শুধু তো ঢাকা শহর না, এটা গ্রামে গঞ্জে যাবে, ওই যে ট্রান্সপোর্ট যেটা যাবে পরিবহনের মাধ্যমে, সেখানেও তো সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, নাহলে তো ভ্যাকসিনের তার কার্যকারিতা হারাবে।
এই বেসিক কাজগুলো কিন্তু আমাদের এখনই করে নিতে হবে। আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, টাকাটা আমাদের জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যেন হয়। আপনি যদি দেখেন মডার্নার কিন্তু বেশ এক্সপেন্সিভ, ওটা বোধ হয় $25 থেকে $37 পড়বে, ফাইজারটা এরকম। সেই হিসেবে ইভেন চায়নারটাও, এটা কিন্তু সংরক্ষণটা বোধ হয় তুলনামূলক ইজি, 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারই করা যাবে, কিন্তু সেটার দামও কিন্তু $12-13। আমার কাছে যেটা সবচেয়ে ইজি মনে হয়, মানে কস্ট ইফেক্টিভ, কম পয়সায়, সেটা কিন্তু অক্সফোর্ডের। এইটা মাত্র $3-4 লাগবে বাংলাদেশি টাকায়, একটা ডোজ $425, এটা গভর্নমেন্ট ফিক্স করছে। মানে 2টা ডোজ লাগলে ধরেন প্রায় 1000 টাকার মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। সুতরাং এই দিক থেকে আমার এখনো মনে হচ্ছে যে অক্সফোর্ডের ভ্যাকসিনটা তুলনামূলক ইফেক্টিভ আছে, 500 প্রতি কেন আছে, এবং আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে। যদি পয়সা লাগে তাও পারবে, আমরা যদি বিনা পয়সা হবে তাহলে তো আরো ভালো। সুতরাং এই ব্যাপারগুলো আমাদের কিন্তু ঠিক করতে হবে। আরেকটা জিনিস আমার বলা উচিত, যে ভ্যাকসিন যখনই আসুক, যতই তাড়াহুড়ো করি পারেন, আমাদের তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমি মনে করি যে প্রশাসন বা স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর বা সরকার এই ব্যাপারে সচেতন। মানে প্রধানমন্ত্রী অলরেডি কিন্তু 1000 টাকা ফিক্স করেই রাখছেন। ভ্যাকসিন যখনই আমরা কিন্তু, এমন উনি সবসময় মনিটর করেন, ভ্যাকসিন পৃথিবীতে যখনই আসবো আমরা কিন্তু আশা করি পেয়ে যাবো, এই বিশ্বাস আমার আছে। আমরা প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে পারেন, উনি কিন্তু এটা কালেক্ট করবেন। কিন্তু আমি যেটা মনে করি, যতই ভ্যাকসিন তাড়াহুড়ো করে তো 17 কোটি লোককে দেওয়া যাবে না, যত পৃথিবীর কেউই পারবে না, পর্যায়ক্রমে দিতে হবে। যেমন 3 কোটি ডোজ আসবে অক্সফোর্ডে, আমরা 1.5 কোটি লোককে দিব। আমি মনে করি কিছু কিছু বেসিক কাজ করে রাখা দরকার, প্রায়োরিটি, অগ্রাধিকার ভিত্তিতে কিছু ধরেন লিস্ট করে রাখতে পারি আমরা, যাদের আগে দরকার তাদেরকে আগে দিব। যেমন আমি একটু সাজেশন দিচ্ছি, বিভিন্ন সময় দিচ্ছি আমি, আমাদের যারা ঝুঁকির ফ্রন্টলাইন ফাইটার, যারা স্বাস্থ্য, যেমন ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, ইভেন হসপিটালে 3য় 4র্থ শ্রেণীর কর্মচারী যারা কাজ করে, তাদেরকে আগে দেওয়া উচিত। ইভেন ডাক্তারের ফ্যামিলিকে দেওয়া, কারণ সে হাসপাতালে কাজ করবে, আবার ঘরে আসবে, তার পরিবারের মধ্যে যেন সংক্রমিত না হয়। সুতরাং তাদের একটা গ্রুপ করা দরকার। সেকেন্ড, আমি মনে করি যে নিরাপত্তা কর্মী যারা পুলিশ, বিজিবি, আর্মি, তাদেরকে নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, তারাও কিন্তু এক্সপোজ থাকে, তাদেরকেও দেওয়া হচ্ছে। তৃতীয়, আমি মনে করি যে আমরা গণমাধ্যম কর্মী যারা, আপনারা যারা সংবাদপত্র সেবী, বিভিন্ন সাংবাদিক বা যারা বিভিন্ন মিডিয়াতে কাজ করেন, প্রিন্ট লাইন বলেন, এই অনলাইন বলেন, টেলিভিশন বলেন, তারাও তো বিভিন্ন জায়গায় সংবাদ কালেক্ট করে, তারাও ঝুঁকি, তাদের কিন্তু দেওয়া উচিত। এবং চতুর্থত যেটা আমি বলছি, যাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি, যেমন ধরেন যারা বয়স্ক লোক এবং যাদের কোমরবিডিটি আছে, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ক্যান্সার, লিভার, কিডনি, হার্ট, এরকম ডিজিজ, অথবা ক্যান্সার, কিমো পাচ্ছে, এই ধরনের যারা রোগী, তাদের যেমন সংক্রমণের ঝুঁকিও বেশি, তাদের কিন্তু মৃত্যুর ঝুঁকিও বেশি। সুতরাং আমরা প্রায়োরিটি অনুযায়ী যদি এইভাবে লিস্ট এখন থেকে করে ফেলি, তাহলে হবে কি, যখনই ভ্যাকসিন আসবে তাহলে যেন কোনো বিশৃঙ্খল অবস্থা না হয়, হযবল অবস্থায়, এই কাজগুলো কিন্তু আমাদের করে রাখা উচিত বলে আমি মনে করি। জি, জনাব ডক্টর মোশতাক হোসেন, কি অবস্থা, আমাদের অবকাঠামো কেমন? স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটা প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। হ্যাঁ, আব্দুল্লাহ স্যার ঠিকই বলেছেন যে যদি মডার্নার ভ্যাকসিন যদি আমরা পাই, -70 ডিগ্রি সেন্টিগ্রেড প্রয়োজন হবে। ফাইজারের অনেকটা তাই, -20 থেকে -70। এক্ষেত্রে আমাদের মিজলস যে ভ্যাকসিন ক্যাম্পেইন করা হয়, সেখানে এরকম শীতলতা তাপমাত্রা করা হয়, কিন্তু মিজলস ভ্যাকসিনে শুধুমাত্র শিশুদেরকে দেওয়া হয় এবং প্রতি বছর করা হয় না। কিছু একটা অবকাঠামো আমাদের আছে। আমরা যদি বিনামূল্যে বা নামমাত্র মূল্যে যদি মডার্না এবং ফাইজারের ভ্যাকসিন পেয়েও যাই, এবং শতকরা 3 ভাগ পরিকল্পনা হচ্ছে যে আমাদের যে শীতল যে ফ্রিজিং অবস্থা, সরকারের বাইরে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিন্তু এগুলো আছে, সেগুলো যোগ করে হিসাব করা হচ্ছে। বিএডিসি কিংবা মৎস্য অধিদপ্তর, পানি সম্পদ অধিদপ্তর, সরকারের বিভিন্ন কাঠামো তো সেগুলো কিছু আছে, ইন্ডাস্ট্রি সেক্টর, এবং বাইরে থেকে যদি আমাদের কিনতে হয় কতদিন লাগবে, কোথায় সেই বাজার কিনবো আমরা, তার দাম কত হবে, এগুলো কিন্তু একটা খসড়া পরিকল্পনা করা হচ্ছে। তবে আমাদের প্রথম পছন্দ হবে যেগুলো আমাদের সাধারণ তাপমাত্রা 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, আমাদের নর্মাল ফ্রিজ, যে বিষয়ে যে তাপমাত্রায় আমরা প্রতি বছর টিকা অভিযান পরিচালনা করি, সেটা পরিকল্পনা করা হচ্ছে। সেটা যদি আমরা শতকরা 3 ভাগ প্রথমে পাই, সেটি ঠিকভাবে করা যাবে। এরপরে শতকরা 7 ভাগ আসবে, যদি 10 ভাগ, এবং তারপর আবার শতকরা 10 ভাগ। সেক্ষেত্রেও আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে। এইসব বিষয়ে কিন্তু পরিকল্পনা করা হচ্ছে। এই পরিকল্পনাগুলো শেষ হয়নি, একটা মোটা দাগে পরিকল্পনা গতকাল একটা খসড়া করা হয়েছে। এটি আমি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে, সেখানে প্রেজেন্টেশন করা হয়েছে, সেগুলো আব্দুল্লাহ ভাইরা পাবেন। আব্দুল্লাহ ভাই যে কথাগুলো বলবেন, মোটামুটি এভাবেই প্রায়োরিটি একটা খসড়া করা হয়েছে। প্রথম পর্যায়ে যারা ফ্রন্টলাইনার
তার মধ্যে গণমাধ্যম কর্মী আছেন, পুলিশ আছেন, র্যাব, যারা প্রশাসনিক কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করেন, এবং আরো অনেক তারপরে আছে এর পরবর্তী পর্যায়ে থাকবে হচ্ছে 60-এর ঊর্ধ্ব যারা আছেন। এর মধ্যে অবশ্য অগ্রাধিকার তালিকায় বীর মুক্তিযোদ্ধারা আছেন, তারপরে সরকারের মাননীয় সংসদ সদস্য যারা আছেন, এবং যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠ পর্যায়ে কাজ করছেন। এভাবে কতগুলো ক্যাটাগরি ঠিক করা হচ্ছে, সেগুলো প্রকাশ্যে আলাপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। তবে একটা কথা আমি বারবার বলছি, মোহাম্মদ আলী স্যার বলছেন যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কিন্তু আমাদের আরো বেশি মনোযোগ দেওয়া উচিত। যেটি আপনারা বলছিলেন অফলাইনে, যে টিকাটা 90% কার্যকরী, সেই টিকাটা 10% মানুষ কিন্তু টিকা দেওয়ার পরেও তিনি করোনা আক্রান্ত হতে পারেন। কিন্তু আমি জানি না আমি সেই 10% মধ্যে না 90% মধ্যে। কাজে টিকা দেওয়ার পরে আমাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং যদি আমার ক্ষেত্রে টিকা দান করার পরে আমার মধ্যে প্রতিরোধ ক্ষমতা অর্জিত হয়, আমি মেকানিক্যাল ক্যারিয়ার হতে পারি, অর্থাৎ ভাইরাসটা আমাকে ক্ষতি না করতে পারে, কিন্তু আমার হাতের মাধ্যমে অন্য একজনের কাছে ভাইরাসটা চলে যেতে পারে। কাজেই আমাদের বাইরে মাস্ক পরা, তবে মাস্ক পরা বিষয়ে একটু বলে শেষ করব, যে দেখুন আমাদেরকে আরো স্পেশালাইজড অ্যাপ্রোচে যাওয়া দরকার। যেমন আজকে আমাদের শহীদ ডক্টর মিলন দিবস, তাকে আমরা স্মরণ করেছি। আলী জাকের তিনিও মারা গেছেন করোনা ভাইরাসে, এরকম অনেকে মারা গেছেন। মিলন দিবসে মিলনের সমাধিতে প্রচুর মানুষ সমাগম হয়েছে। একটা চিকিৎসা প্রতিষ্ঠানের ভেতরে গায়ের উপর গা লাগিয়ে সবাই যেভাবে ঘেঁষাঘেঁষি করেছে, মিলনের প্রতি শ্রদ্ধা অবশ্যই কাম্য, কিন্তু সেখানে একটা ভলান্টিয়ার তৈরি করে কেউ যেন কারো দুহাতের ভিতরে না থাকে, একসঙ্গে সবাই যেন গা ঘেঁষাঘেঁষি করে না যায়, এরকম কন্ট্রোল যদি না করি আমরা, আরো অনেক অনুষ্ঠান আমাদের ডিসেম্বরে আছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে শহীদ দিবস আসছে, এগুলো এই সমস্ত জনসমাগমে অবশ্যই যারা জনসমাগমকারী তাদেরকে শারীরিক দূরত্ব বজায় রাখা, আমার হাতে আমার হাতে আর খুব বেশি সময় নাই। জনাব অধ্যাপক ডক্টর সৈয়দ মুদাসসির আলী, তাহলে কার্যকর একটি টিকা বাংলাদেশে চলে এলেও 17 কোটি মানুষের দেশে একযোগে দেওয়া সম্ভব নয় বিশেষজ্ঞরা বলছেন। তাহলে বাংলাদেশ থেকে করোনা ভাইরাস পুরোপুরি নির্মূল হতে বেশ অনেকখানি সময় লাগবে, তাই কি? জি, এটা হলো বাস্তব অবস্থা, এবং এই অবস্থায় অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধির দিকে বেশি নজর দিতে হবে। প্রয়োজনে এখানে বেশি টাকা পয়সা লাগলে সেটাও খরচ করতে হবে, করে এইটা না করা পর্যন্ত আমাদেরকে আসলে আমরা কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। সেই জন্যেই আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি, বিশেষ করে যেহেতু ব্যক্তিগত স্বাস্থ্যবিধির ব্যাপার, যেটা বারবার আলোচনা হলো, আমার মনে হয় দেখা যায় না। জি, যান্ত্রিক ত্রুটি। আমি অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি। জনাব অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, আপনি একজন ভাইরাস বিশেষজ্ঞ বটে, শেষ কথাগুলো আমি আপনার কাছ থেকে শুনতে চাই। এখন তাহলে যতদিন পর্যন্ত ভ্যাকসিন না আসছে আমরা কি করব, কি করবে সাধারণ মানুষ? যতদিন পর্যন্ত এই কথাটাই আমি বলতে চাচ্ছি, যতদিন পর্যন্ত ভ্যাকসিন না আসবে ততদিন কি করব, এই কথাটা কিন্তু না। ভ্যাকসিন আসার পরেও আমাদের মাস্ক পরতে হবে, আমাদের আচরণের পরিবর্তন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী মাঠে নেমে গেছেন, উনি বলেছেন যে এই যে ম্যাজিস্ট্রেটরা যে থানা উপজেলাতে যাচ্ছে, যা দেখছে ফাইন করতেছে, অর্থাৎ মাস্ক যেন পরা হয় সেটাতে মাননীয় প্রধানমন্ত্রী নিজে কিন্তু উদ্বুদ্ধ করছেন ম্যাজিস্ট্রেটদের। আরেকটা জিনিসে একটু উদ্বুদ্ধ করা উচিত, সেটা হলো প্রধানমন্ত্রী কিন্তু প্রায় 3-4 সপ্তাহ আগে বলেছেন যে জেলা পর্যায়ে আইসিইউর ব্যবস্থা করতে হবে। আমাদের কয়টা জেলাতে আইসিইউর ব্যবস্থা আছে সেটা আমরা কেউ জানি না। আমি অনেক জার্নালিস্ট এরকম কথা বলার সময় বলছি আপনারা খোঁজ নেন, নিয়ে আমাদের জানান, তাতে তাদের একটা টনক নড়বে, যেটা আমার এখানে নাই, প্রধানমন্ত্রী বলেছেন আমাকে করতে হবে এরকম। এখন যেরকম মাস্ক পরার জন্য ম্যাজিস্ট্রেট নেমে গেছে রাস্তায়, সেরকম আইসিইউ ব্যবস্থা করার জন্য এখন যদি এই যে কর্মকর্তারা বা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর মিনিস্ট্রি
এরা যদি নেমে পড়ে যে কোথায় কোথায় আইসিইউ নাই, কোন কোন জেলাতে নাই, সেখানে আইসিইউ এর ব্যবস্থা করতে হবে, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই থাকতে হবে। এখন ধরেন আপনার একটা জেলাতে বা উপজেলার একটা পেশেন্ট ঢাকায় চলে আসলো, ঢাকাতে পারা যাবে? আমরা প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটাকে মানতে হবে এবং সেটা করতে হবে, তার জন্য আমাদের মাঠে নামতে হবে। জি, আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এমন যেন না হয় যে একটি কার্যকরী টিকাও এলো এবং করোনা ভাইরাস শেষ দিকে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, কিন্তু আপনাকে গিয়ে শুয়ে থাকতে হচ্ছে আইসিইউতে সতর্ক না থাকার কারণে। সবাই সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য।